নতুন বছরের নতুন প্রভাতে আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন লক্ষ্মীবাজার সমষ্টির পঞ্চায়েত নির্বাচনে অবতীর্ণ হওয়া রুমানা বেগমের প্রতিনিধি। আজ মিডিয়ার সামনে রুমানা বেগমের প্রতিনিধি আমাদের সামনে তুলে ধরেন বিভিন্ন দিক। যেহেতু জনগণের সমস্যা জর্জরিত, তাই লোকেদের সমস্যা বের করা প্রাথমিক কাজ হবে প্রার্থী। যে সমষ্টি থেকে প্রার্থী অবতীর্ণ হয়েছেন সেখানে অনেক সমস্যা রয়েছে। জনগণের সমস্যা দেখলে প্রাণ কাঁদে প্রার্থী, কেননা জনগণের আশীর্বাদ দিয়ে প্রার্থী পঞ্চায়েত নির্বাচনে অবতীর্ণ হয়েছেন। সমষ্টির উন্নয়ন প্রার্থীর শেষ কথা। আজ মিডিয়ার সামনে আলোচনায় শ্রীভূমি জেলার লক্ষ্মীবাজার সমষ্টি অগবতলের হয়ে পঞ্চায়েত নির্বাচনে অবতীর্ণ রুমানা বেগমের হয়ে এভাবে ব্যক্ত করলেন আব্দুল বাসিত। যেহেতু অগব বিজেপির শরিক রয়েছে, তাই অগব প্রার্থী খানিকটা সুবিধা পাবেন জয়ের ব্যাপারে। সমষ্টির জনগণ রুমানা বেগমকে অত্যধিক ভালোবাসেন তথা সমষ্টিতে ওনার পরিচিত রয়েছে ব্যাপক, তাই জনগণ ওনার সঙ্গে রয়েছেন। রাজ্যসভার সাংসদ মিশনজন দাসের বাসভবনে অচিরে আশীর্বাদ দিলে প্রার্থী যাবেন বলে উল্লেখ করেন তিনি। ওয়াকফ সংশোধনী বিলে আব্দুল বাসিত এও উল্লেখ করেন। প্রথমত শুভ নববর্ষর আজকে প্রথম নববর্ষে আমি জানাই শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। মেইনলি লক্ষ্মীবাজার জেলা পরিষদ সমষ্টিতে অসম গণপরিষদ মিত্রজোটের প্রার্থী রুমানা বেগম হাতি চিহ্নিত ছবিতে উনি যে প্রতিদ্বন্দ্বিতা নেমেছেন, উনি আমার ছোট ভাই আব্দুল শাহিদের স্ত্রী, আমার ছোট বোন। উনি একজন উচ্চশিক্ষিত মহিলা। আমার ঘনিষ্ঠ মহল, আত্মীয় স্বজন এবং আমার ওয়েলএসার দলীয় বিভিন্ন পদাধিকারীগণ লক্ষ্মীবাজার জেলা পরিষদ সমষ্টিতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমার ফ্যামিলিকে চাপ দিয়েছিলেন। আমি প্রথম দিকে অবশ্য সেটাতেই অনুমতি দেইনি। প্রথমত ইচ্ছা ছিল সেই সিটটি যদি ওপেন হয় তাহলে আমি সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করব। যেহেতু লক্ষ্মীবাজার জেলা পরিষদ সমষ্টি রিজার্ভেশন হয়ে মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে, সেই হিসাবেই দল, আমার ওয়েলএসার বিভিন্ন এনজিও এবং আমাদের লক্ষ্মীবাজার সমষ্টির বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ সেই সমষ্টিতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমার ফ্যামিলিতে বিশেষ করে আমাকে প্রেশার কিটে দিয়েছেন। সেই হিসাবে ওনাদের কথায় রাখতে বাধ্য হয়ে সেই সমষ্টিতে আমার ছোট ভাই বউ স্ত্রী রুমানা বেগমকে আমার ফ্যামিলির অনুমতি নিয়েই আমি প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনুমতি দিয়েছি। সেই হিসাবেই উনি আমাকে ইলেকশন এজেন্ট হিসাবে মনোনীত করেছেন। তাই আমি প্রার্থী প্রচারে আজকে নববর্ষের প্রথম দিনেই আমি দলের হয়ে মাঠে ঝাঁপিয়ে নামার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আজকে আমার দাদার স্টুডিওতে উপস্থিত হয়েছি আমাদের বন্ধুবান্ধবকে নিয়ে। বিশেষ করে একটি কথা বা একটি জিনিস আমরা অবজার্ভ করতে পেরেছি, লক্ষ্মীবাজার জেলা পরিষদের অন্তর্গত নতুন 8টি জিপি রয়েছে এবং একটি ব্লকও রয়েছে, মালেবড় ব্লক। সেখানে যে রাজনৈতিক যে চিত্র যত সময় যাচ্ছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আজকে আমার ছোট বোন রুমানা বেগমকে যে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এজিপি বিজেপি মিত্রজোট
প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মাঠে নামিয়েছে। উনি একজন শিক্ষিত মহিলা, উনি গ্র্যাজুয়েশন করেছেন এবং গ্র্যাজুয়েশনের পাশাপাশি উচ্চশিক্ষার জন্য উনি অনলাইন ক্লাস করে যাচ্ছেন এবং বিএড ডিগ্রিধারী। তাই সেখানে নিজের ব্যক্তি স্বার্থকে তোয়াক্কা না করে আজ জনগণের সেবায় নিয়োজিত হওয়ার জন্য উনি দলকে অনুমতি দিয়েছেন। তাই বিশেষ করে সেই সমষ্টির জনসাধারণের আমি যখন ফিল্ড লেভেল কাছে পরিচয় পর্বের জন্য গিয়েছিলাম, দেখেছি আজকে এই মানুষের করুণ অবস্থা। দীর্ঘজীবন সেখানে কংগ্রেসের শাসিত বিধায়ক ছিলেন এবং এর আগেই সেখানে কংগ্রেসের প্রতি মানুষের একটা মোহভঙ্গ ছিল। বিশেষ করে বিভিন্ন গ্রামান্তরের আজকের যে অবস্থা, আর দেখলে অতি দুঃখ লাগে, কষ্ট লাগে। মানুষের যে করুণ নিদর্শনের অবস্থা, রাজনৈতিক এক শ্রেণীর ব্যক্তিবর্গ মানুষ গ্রাসরুট লেভেলের মানুষদেরকে অন্ধকারে রেখে নিজের ব্যক্তি স্বার্থ কায়েম করার জন্য নিয়োজিত হয়েছেন এবং উন্নয়নের টাকা যেভাবে লুটে ফুটে মানুষকে বুড়ো আঙ্গুলে পরিণত হয়েছেন, সেটা দেখলে অবাক লাগে। আজকে দেখলাম লক্ষ্মীবাজার জেলা পরিষদ সমষ্টির অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে উন্নয়নের নামে আসামের কর্মা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গাড়ি গাড়ি টাকা উন্নয়নের জন্য বরাদ্দ করেন, কিন্তু আগেরকার দিনের সেই অবস্থা আর বর্তমান দিনের সেই অবস্থার মধ্যে কোনো ফাঁক নেই। আগেই যেরকম ছিল আজ বর্তমানে সেই রকম অবস্থাও ছিল। খাতায় পত্রে উন্নয়নের নামে জয়গান থাকলেও বাস্তবে এমন কিচ্ছু নেই। শুধু সরকারের যে অবস্থা, প্রতি উন্নয়নের যে টাকাগুলা বা ডেভেলপমেন্টের যে প্যাকেজগুলা বিগত দিনের প্রতিনিধিরা জনগণের নামে লুটে ফুটে নিয়ে যাচ্ছেন, সেটার জবাব এইবার মানুষে দিবেন। বিশেষ করে একটি কথা চিন্তা করে দেখুন, বিজেপির নেতৃত্বে আসাম সরকার এবং যেভাবে উন্নয়ন হচ্ছে, উপযুক্ত নেতৃত্বের অভাবে সেই উন্নয়ন মার খাচ্ছে। বিশেষ করে নেতৃত্বের কারণেই উন্নয়নের বিপদে পরিচালিত হচ্ছে। উন্নয়নের টাকা সরকার দিচ্ছে, আরও দেবে। আজকে অরুণোদয়, আজকে এসএইচজি মহিলাদের নামে টাকা বরাদ্দ, আজকে পিএম আবাসের নামে টাকা বরাদ্দ। বিশেষ করে বিগত দিনেই মানুষ উপযুক্ত নেতৃত্বকে ওয়ার্ড মেম্বার, জিপি প্রেসিডেন্ট, এপি মেম্বার, জেলা পরিষদ উপযুক্ত নেতৃত্ব পাঠিয়ে দিতে অভাব ছিল এবং বিশেষ করে আমাদের বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্তর নেতৃত্বে এই লক্ষ্মীবাজার জেলা পরিষদ সমষ্টি পরিচালিত হয়েছিল। উনার অ্যাকচুয়াল যে প্রপার নেতৃত্ব বাস্তবায়নে রূপায়িত হলেও গ্রাসরুট লেভেলের কর্মীরা সেটা ঠিকমতো ব্যবহার না করার জন্য করাপশনে পরিণত হয়েছে উত্তর করিমগঞ্জের এই এরিয়াগুলো। রাস্তাঘাটের অবস্থাও করুন। ঠিক সেইভাবেও আজকে যে কংগ্রেসের যে প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট, উনি বিগত দিনেই বিধায়ক এর সাথে সবসময় ছিলেন এবং কোনোদিনও আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে আসিনি এবং রাজনৈতিক প্ল্যাটফর্মে না থেকেও জনগণের পাশেই ছিলাম এবং সব দিনই আমি দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে এসেছিলাম। এক সময় দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে গুয়াহাটি হাইকোর্টেও আমি পিআইএল পর্যন্ত করেছি, যার ফলে অনেক কিছু উন্নয়ন হয়েছে। না হলে কোটি কোটি টাকা পঞ্চায়েতের নামে 15 ফাইন্যান্স, বর্তমানে 16 ফাইন্যান্স, MGNরেগা ইত্যাদির নামে দুর্নীতি হয়েছে, কিন্তু মানুষের দুঃখের অবস্থার সীমা নেই। তাই বাধ্য হয়ে মানুষের এই সমস্যার কথা বিবেচনা করে চিন্তা করে আমার ফ্যামিলির থেকে আমার ছোট ভাই বউ রুমানা বেগমকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমরা ওনাকে সুযোগ দিয়েছি এবং ওনার পিছনে আমাদের ফ্যামিলি থাকবে। এবং একটি কথাই স্পষ্টভাবে, আমি যে দল থেকে টিকিট নিয়েছি সেই দলটির নাম অসম গণ পরিষদ। সেই দল বর্তমান আসাম সরকারের শাসক দলের সাথে মিত্রজোট হিসাবে মিনিস্ট্রিতে রয়েছে।
এবং সেখানেই শাসক দলের বিশেষ করে বিজেপি গভর্নমেন্টের অনেক কর্মীরাই গ্রাম উন্নয়নের বিভিন্ন দৃষ্টিভঙ্গির সঙ্গে জড়িত হয়ে গ্রামের নিরীহ মানুষের কাজ করে যাচ্ছেন এবং ওনারাই আমার পাশে রয়েছেন এবং আমরাই ওনাদের পাশে থাকবো। প্রথমত আমি ব্যক্তিগতভাবে ওনাদের সংগঠনের গ্রাসরুট লেভেল থেকে আপার জেলা স্তর পর্যন্ত, স্টেট স্তর পর্যন্ত সর্বস্তরের কর্মকর্তাকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই যে আমার মতো একজন ব্যক্তি আমার ফ্যামিলিতে আমার ফ্যামিলিতে ওনারা যে আমাকে সুযোগ দিয়েছেন সেটা কিন্তু বহুত বড় ব্যাপার। আমি ওনাদের কাছে চিরঋণী হিসাবে থাকব। দ্বিতীয়ত আরেকটি কথা স্পষ্ট করে বলতে চাই, আমাদের যেই সমষ্টি সেই সমষ্টিতে বিগত দিনে আমরা দেখেছি সেখান থেকে অসম গণ পরিষদের দুইবার বিধায়ক সিরাজুল হক সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আসাম সরকারের গুরুত্বপূর্ণ স্থানেই ছিলেন এবং একদিন সেখানেই অসম গণ পরিষদের কর্মকর্তারা বিধায়ক সিরাজুল হক চৌধুরীকে জিতিয়েছিল এবং ওনাদের অনেক অবদান রয়েছে। আমি সেই ফ্যামিলির একজন উত্তরসূরি। মুরাদ ভাই আমার সাথে গভীরভাবে সম্পর্ক। আমি যখন সেই দল থেকে সিম্বল নিতে ইচ্ছা প্রকাশ করেছিলাম আমি সবসময় ওনার পরামর্শ নিয়েছি। উনি আমাকে হৃদয়ের সাথে আমাকে পরামর্শ দিয়েছেন। আজকে উত্তর করিমগঞ্জের এই যে এজিপির প্রতীক হাতি সিম্বলটি ওনারাই প্রথম সেখানে এনেছিলেন এবং ওনাদের একটা বিশেষ গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। আজ যেখানে যাই সেখানেই সেই কথাটাই মানুষ স্মরণ করে যে মায়ামিয়া অর্থাৎ বিধায়ক সিরাজুল হক চৌধুরী একজন বিশিষ্ট বিধায়ক এবং খুব ভালো মানুষ ছিলেন। ওনাদের প্রতীক নিয়ে আপনার ফ্যামিলিতে আপনার ছোট ভাইয়ের স্ত্রীকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পাঠিয়েছেন। ওনার কথা একবার স্মরণ করে দেখুন এবং ওনার ফলোয়ার হিসাবে আপনি থাকুন। আমি অবশ্য সেই কথাই বলতে পারবো না। আমাদের মোটেই ইচ্ছা নয় যে আজকে এই সমষ্টির মানুষ যদি আমাকে প্রতিদ্বন্দ্বিতা করে আমি রাজনৈতিক কম্পিটিশন হিসাবে লোয়ার থেকে আপারে বসে আর্থিক যে বিশেষ করে সেটাই বলতে হয় যে আর্থিকভাবে যে দাপট সেই দাপট আমার ফ্যামিলি যাবে না। জনগণের জন্য যেটা বরাদ্দ হবে সেটা জনগণের, সেটা আমাদের নয়, সেটার থেকে আমাদের কিছু লাগবে না। আমরা শুধু পথ প্রদর্শক হিসাবে থাকবো জনগণের উন্নয়নের জন্য। আপনার কাছে আরেকটা প্রশ্ন রয়েছে। যেহেতু রাজ্যসভার সাংসদ বিশ্বরঞ্জন দাস অকপটে উল্লেখ করেছেন যে অগবর কোনো অস্তিত্ব নেই এবং অগবর থেকে পদত্যাগের জোয়ার বইছে, বর্তমানে অগবর থেকে সুনামি, যে বললে ভুল হবে না, সুনামি শুরু হয়েছে। আপনি কি মনে করেন যে রোমান বেগম অগবর প্রার্থী হয়ে জিততে পারবেন বা জনগণ ওনার পাশে রয়েছেন? হ্যাঁ, আমার দাদা আমার স্যার ভূষণ রঞ্জন দাস সেটা বলেছেন, সেটা অবশ্য ঠিক। সেটা ছিল আগের দিনের কথা, আর আজকের দিনে কথার মধ্যে একটু ডিফারেন্স আছে। সেহেতু যুগ পরিবর্তন হয়েছে, আগের সেই যুগ এখন সেই যুগ নেই। মানুষ এখন উন্নয়নের দিকে যাচ্ছে। মানুষ কংগ্রেসি প্রপাগান্ডার দিকে কান দিচ্ছে না। কংগ্রেসিরা যত প্রপাগান্ডা গড়াক না কেন, হ্যাঁ, যত মনে হয় যত বিজেপির বিরুদ্ধে কথা বলুক না কেন, এক শ্রেণীর মানুষ নিজের ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য জনগণকে বোকা বানানোর চেষ্টা করে যাচ্ছেন। সেটা কিন্তু বাস্তব রূপ নয়। বাস্তব রূপ সেটাই হচ্ছে মানুষ উন্নয়ন চায়। মানুষ আসাম সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি অগাধ বিশ্বাস আছে এবং সেখানে সংখ্যালঘু মানুষ, লক্ষ্মীবাজার জেলা পরিষদের সংখ্যালঘু মানুষ আসাম সরকারের জোট এজিপি বিজেপির সমর্থিত প্রার্থীকে জয়ী করে করিমগঞ্জ জেলা পরিষদের বিজেপির পরিচালিত ভোট হবে এবং সেই ভোটে সামিল হবেন। এবং একটি কথাই মানুষ স্পষ্টভাবে বলেছেন এবং মানুষকে আমি সেটাই বলেছি যে বিধায়ক আব্দুল আজিজ সেম এজ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়, ওনার সমষ্টিতে উন্নয়নের কোনো হিসাব নেই, কিন্তু উত্তর করিমগঞ্জের যে এরিয়াটুকু বদরপুরে রয়েছে সেখানে বিধায়ক আব্দুল আজিজ সেখানে কোনো কাজ নেই। সরকারের সঙ্গে একজন প্রতিনিধি ইনভলভ হলে সে এরিয়া ডেভেলপমেন্টের জন্য কি হয় সেটার কোনো হিসাব নেই। মানুষ লক্ষ্মীবাজার সমষ্টির উন্নয়ন চাচ্ছে, উন্নয়নের খাতিরে সেখানের এজিপি প্রার্থীকে মানুষ ভোট দেবে এবং আগামীতে সুন্দর সুষ্ঠু একটা অসম গণ পরিষদের দল
বিশেষ করে করিমগঞ্জ সাউথ সমষ্টিতে গঠিত হবে এবং মানুষ সেটাও বিশ্বাস করেছে এবং মানুষ সেটাও বলছে এবং আমরা সেটা অবজার্ভ করতে দেখছি 2026-এও দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে একজন যোগ্য বিশিষ্ট ব্যক্তি সেখানে অসম গণ পরিষদ দলের সিম্বলে বিজয়ী হয়ে আসাম সরকারের গুরুত্বপূর্ণ স্থানে যাবে এবং সেখান থেকে আমরা বিধায়ক পাঠিয়ে দেব। দল কাকে দিবে না দেবে সেটা অবশ্য মিত্রজোটের ব্যাপার, কিন্তু মানুষ আগের সেই কংগ্রেসের দিন আর বর্তমান সেই দিনের মধ্যে একটা ফাঁক আছে। এখন মানুষ সেই কংগ্রেসের প্রোপাগান্ডার প্রতি মানুষ আর কান দিচ্ছে না। যারাই কংগ্রেসের প্রোপাগান্ডা চালাচ্ছে এরাই কংগ্রেসী। সাধারণ মানুষ উন্নয়নের দিকে এজিপি বিজেপির জোটের দিকে ফলোয়ার্স হিসাবে থাকছে, সেটা তো সময়ের অপেক্ষায় এবং সেটা বাস্তবায়িত হওয়ার ফলেই আমার দাদা সেটা বলেছেন নাম এই সমষ্টি এবং সেখানে তাই দুবার বিধায়ক হয়েছেন। হ্যাঁ, সেখানে একটা সুন্দর সুষ্ঠু অর্গানাইজেশন অসম গণ পরিষদের নেতৃত্বে হবে এবং সেখান থেকে আগামী দিনেও বিধায়ক অসম গণ পরিষদ দলের হয়ে দিশপুরে পাঠিয়ে দেব। আমাদের কর্মীরা গ্রাসরুট লেভেলে অত্যন্ত পরিশ্রমের সাথে কাজ করে যাচ্ছেন, মানুষ আমাদেরকে সম্মান দিচ্ছে এবং সেই সম্মানের খাতিরেই সেখান থেকে নতুন দলভাবে প্রতিষ্ঠিত হয়ে অসম গণ পরিষদ বিশেষ করে সাউথ করিমগঞ্জ সমষ্টিতে উত্থান হবে। সেটা দাদাকে আমরা উপহার দেব। দাদা, আপনার সমষ্টি থেকে আপনি দেখবেন আপনাকেই আমরা এই সমষ্টি থেকে অসম গণ পরিষদের একটা সুন্দর সুষ্ঠু অর্গানাইজেশন সব পঞ্চায়েত স্তর এবং জেলা পরিষদ প্রতিনিধি এবং ব্লক আমরা পাঠিয়ে দেব। সেটা শুধু সময়ের অপেক্ষায় এবং উনার আশীর্বাদ জন্য আমরা কামনা করি এবং আমি ব্যক্তিগতভাবে আমার দাদা মিশন রঞ্জন দাসের করে গিয়েই উনার আশীর্বাদ দেব। সময় সংকীর্ণতার কারণ আমি যেতে পারিনি, তাই আজকে প্রথম শুভ নববর্ষের উপলক্ষে আমি মিডিয়ার সামনে আমার কথাগুলো প্রকাশ করলাম। আমার হয়তো ভুল ত্রুটি হতে পারে, আমি বড় দূরের প্রার্থনা, যদি আমার ভুল হয়ে থাকে আমাকে ছোট ভাই হিসাবে মাফ করবেন এবং বিশেষ করে লক্ষ্মীবাজার জেলা পরিষদ সমষ্টির সর্বস্তরের সুধী নাগরিকবৃন্দর কাছে, ভোটারদের কাছে আমার অকুল আবেদন, আপনারা উন্নয়নের স্বার্থে এবং সব ধর্ম সর্বসমন্বয়ের মিলনের জন্য সেখানে কংগ্রেসের প্রোপাগান্ডার প্রতি লিপ্ত না হয়ে এবং এদের কংগ্রেসের প্রোপাগান্ডার প্রতি শিকার না হয়ে আমরা যাতে আগামী দিনে সুন্দর সুস্থ সমাজ গঠন করতে পারি, তার জন্য অসম গণ পরিষদ দলের প্রার্থী রুমানা বেগমকে হাতি চিহ্নিত ছবিতে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করে আসাম সরকারের এই এজিপি বিজেপির জোট সরকারকে এবং করিমগঞ্জ জেলা পরিষদে গুরুত্বপূর্ণ স্থানে দেওয়ার জন্য আমি সবার কাছে প্রার্থনা এবং বিনম্র অনুরোধ। আপনি বারবার পুনর উপর জোর দিচ্ছেন যে আপনার প্রার্থী আপনার নির্বাচনে অবতীর্ণ হয়েছেন, তাহলে একটা কথা প্রমাণ হতে হচ্ছে যে বিগত দিনে যিনি জ্যাকপিসি বা যিনি ছিলেন ওনার উপর জনগণ অসন্তুষ্ট এবং জনগণ অসন্তুষ্টর জন্য আজ রুমানা বেগম অগবতে প্রার্থী নির্বাচন করেছেন এবং আপনি বারবার উল্লেখ করেছেন যে সমষ্টির উন্নয়নের জন্য রুমানা বেগম অগবতীকে নির্বাচনে অবতীর্ণ হয়েছেন। তাহলে একটা কথা আপনি বলবেন, যিনি জ্যাকপিসি বিগত দিনে ছিলেন ওনার উপর জনগণ অসন্তুষ্ট এবং সমষ্টিতে কোনো উন্নয়ন হয়নি বলে আপনি কি মনে করেন? হ্যাঁ, বর্তমান লক্ষ্মীবাজার জেলা পরিষদ সমষ্টির মধ্যে আগের দিনের 3 জন জেলা পরিষদ প্রতিনিধি ছিলেন, 3 জন দাপুটে ব্যক্তি ছিলেন। ওনারা শুধু দাপুটে, হ্যাঁ, ওনাদের আপার নেতৃত্বে ছিলেন এক্স বিধায়ক আমাদের বিধায়ক কমলাক্ষ দেব প্রকাশ বাবু মহাশয়। বিশেষ করে আজকের এই করুণ অবস্থার জন্য কে বা কারা দায়ী সেটা অবশ্যই জনগণ বিচার করবেন। সরকার উন্নয়নের নামে 15 ফাইন্যান্স, 16 ফাইন্যান্স, 14 ফাইন্যান্স বিভিন্ন ফাইন্যান্সের অনুদান দিয়েছে এবং কি দলবল নির্বিশেষে পিএমওয়াই, এসএইচজির মতো মহিলা উদ্যমিতা আঁচনি এবং আরও বিভিন্ন উন্নয়নের জন্য এমএসটিপি সহ সরকারি অ্যাভাইলেবল ডেভেলপমেন্ট ফান্ড জনগণের উন্নয়নের জন্য খরচ করেছে। এডুকেশন ডিপার্টমেন্টে করোড় করোড় টাকা খরচ করেছে, এগ্রিকালচার ডিপার্টমেন্টে কোটি কোটি টাকা খরচ করেছে, কিন্তু বাস্তব রূপে এইসব জিনিস অদৃশ্য।
এটার মূল কারণটা কি? আজকে ইন্দিরা আবাসের জন্য আজকে পিএম আবাসের জন্য মানুষ হয়রানি হতে হচ্ছে, আজকে পিএম কিষানের জন্য মানুষ হয়রানি হতে হচ্ছে, আজকে উদ্যমিতা আচরণের জন্য মানুষ হয়রানি হতে হচ্ছে। কিন্তু এটার পিছনে এক শ্রেণীর মানুষকে আটকিয়ে রেখেছিল, কিন্তু গভর্নমেন্টের সিস্টেমগুলো ছিল তার নিজস্ব অফিসার্সরা ফিল্ড লেভেলে এনকোয়ারি করবে এবং ফিল্ড লেভেলে সঠিক বেনিফিশিয়ারিকে চিহ্নিত করে অনুদান করবে, কিন্তু সেটা আটকিয়ে রেখেছিল এক শ্রেণীর মানুষ, যে মানুষগুলা সরকারি অফিসার্স এবং ডিপার্টমেন্টের ইনভলভমেন্ট অফিসার্স যারা আছে এদের সাথে না মিলিয়ে থার্ড পার্টি হিসাবে রেখে বন্ধ করে রেখেছিল। সাধারণ মানুষগুলা সরকারের এই সিস্টেমের ভিতরে আসতে পারেনি। এর মূল কারণটাই হচ্ছে বিগত দিনের ওয়ার্ড মেম্বার, জিপি প্রেসিডেন্ট, এপি মেম্বার, পঞ্চায়েত নির্বাচনের পরে ইত্যাদি আজকের দিনের পঞ্চায়েতের নোটিফিকেশন হওয়ার আগ পর্যন্তই এরা একটা ডেভেলপমেন্টকে কুক্ষিগত রেখেছিল এবং যার জন্য সাধারণ মানুষকে পিছিয়ে ঠেলে দেওয়া হয়েছিল। কিন্তু আমি স্পষ্টভাবে বলেছি, সরকার যেহেতু মানুষের জন্য এবং মানুষ যেহেতু সরকারের সঙ্গে ইনভলভ, তাই মাঝের গ্যাপটা ডাইরেক্টলি যাতে গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসার্সরা রয়েছেন, জিপি সেক্রেটারিরা রয়েছেন, জিআরএসরা রয়েছেন এবং অ্যাক্রেডিট ইঞ্জিনিয়াররা রয়েছেন, জিপিসিরা রয়েছেন এবং বিভিন্ন ডিপার্টমেন্টের ইনভলভ অফিসাররা রয়েছেন, এরা স্বাধীনভাবে যাতে জনগণের কাজ করতে পারে সেই সুযোগটুকু যাতে থাকে এবং দলাল রাজ খতম করে একজন সঠিক নেতৃত্ববান মহিলা রুমানা বেগম উনি কাজ করে যাবেন। এবং আমরা আমাদের ফ্যামিলি হিসাবে একটি প্রতিশ্রুতি থাকবো, উন্নয়নের নামে যাতে কোনো ধরনের দালাল রাজ এবং দুর্নীতি এবং করাপশন যাতে না হয়, সেটার পথ প্রদর্শক হিসাবে আমাদের প্রতিনিধি থাকবেন এবং আমরা ওনাদেরকে সমর্থন করে যাব। এইটুকু আমি দায়িত্ব নিয়ে আমাদের ক্যান্ডিডেট রুমানা বেগমের পক্ষে আমরা ভোট চাচ্ছি। উদ্দেশ্য একটাই, জনসেবা করা, জনসেবার নামে প্রতারণা করা নয়। আপনার কাছে শেষ প্রশ্ন, যেহেতু ওয়াকফ সংশোধনী বিল দেশ জুড়ে উত্তাপ, আপনি কি মনে করেন যে এটা সময়োচিত পদক্ষেপ? হ্যাঁ, মেইনলি ওয়াকফ বোর্ড সেটা আলাদা ব্যাপার, সেটা অবশ্য পার্লামেন্টারি বিধানসভার ব্যাপার। আমরা পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইচ্ছুক, জেলা পরিষদে, সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। সেটা দল এবং এমপি এমএলএরা যেটা স্থির করবেন সেটা সরকারের সিদ্ধান্ত। যেহেতু সেটা সম্পর্কে জনগণ যেদিকে যাবেন আমরাও সেদিকে যাব, সেটা সম্পর্কে একটা কিছু নাই। একটি কথা অবশ্য না বললে পারছি না, আজকে দেখা যায় নিউলি কিছু মানুষ ওয়াকফ বিলের নামে প্রোপাগান্ডা ছড়িয়ে কংগ্রেসই এক প্রার্থী উনার পক্ষে ভোট ভিক্ষা চেয়েছে। রে ভাই, ওয়াকফ বোর্ড সেটা পার্লামেন্টারি ব্যাপার, সেটা বিধানসভার ব্যাপার, সেটা একজন ওয়ার্ড মেম্বার হয়ে, এপি মেম্বার হয়ে, জেলা পরিষদ হয়ে সেটা সংশোধন করতে পারবেন না। সেটা সংশোধন করতে গেলে উচ্চস্তরের নেতৃত্বের প্রয়োজন, সেটা আলাপ আলোচনার ব্যাপার। সেটা একজন প্রতিনিধি যদি ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে স্লোগান দিয়ে উনি যদি মানুষকে ইমোশনাল বানিয়ে যদি ভোট আদায় করে নিয়ে যেতে চান, আর উনি যদি ওয়াকফ বোর্ডের সংশোধনী বিল যেটা হয়েছে উনি যদি করিয়ে দিতে পারেন, আমার ফ্যামিলিতে যে ক্যান্ডিডেট রুমানা বেগমকে দেওয়া হয়েছে উনি প্রতিদ্বন্দ্বিতার থেকে বিরত থাকবেন। কারণ সেটা হচ্ছে ডেভেলপমেন্টের ব্যাপার নয়, সেটা হচ্ছে পার্লামেন্টারি এবং অ্যাসেম্বলি কনস্টিটিউশনের ব্যাপার। আজকে একজন জেলা পরিষদ হয়ে সেটা কিছু করতে পারবেন না, সেটা শুধু প্রোপাগান্ডা। আমি অনুরোধ রাখবো জনগণ এই কংগ্রেসের প্রোপাগান্ডার থেকে চেঞ্জ হয়ে উন্নত ধরনের চিন্তাধারা করুন এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান কীভাবে করা যায় সেটার চিন্তা করুন।